পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ 9 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল প্রথম কর্মদিবস, তাই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস ও রেল স্টেশনগুলোয় ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষ জানান তেমন কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছেন তারা। এস এম আরিফ জানাচ্ছেন বাকিটুকু। পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদ মানে গ্রামে যেতে হবে মাস্টে, সবার সাথে মিশে একসাথে নামাজ পড়া। গ্রামের যে পরিবেশ এখানে আসলে না গেলেই নয়। এবারে ঈদটা ব্যতিক্রমভাবে অনেক ভালো কেটেছে। মোটামুটি সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। যাত্রা স্বস্তির হলেও এই ফেরায় আনন্দ নেই যাত্রীদের মাঝে, কেননা ফেলে এসেছেন প্রিয়জনকে। ছুটি শেষে শুরু হয়ে যাচ্ছে কর্মময় জীবনও। আনন্দটা মোটামুটি মাটি করে, কারণ কর্মব্যস্ত জীবনে কাজে তো কাজ তো করতে হবে। কর্মের খাতিরে আসতে হয়, আবার সামনে ঈদ আসবে, ইনশাল্লাহ আবার যাব, আবার আসবো। এইটাই জীবন, আসলে এইভাবেই জীবন। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট হচ্ছে আমাদের, কিন্তু অনেক স্বস্তি শহরে আসছি ইনশাল্লাহ। কমলাপুরে 2-1টি ট্রেন বিলম্বে ফিরলেও এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কেটেছে বলে মনে করেন স্টেশন ম্যানেজার। আমাদের এবার ঈদ যাত্রা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও সুন্দর, মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই। কর্মস্থলে ফেরার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। প্রিয়জন ছেড়ে আসলে তো কষ্ট হবে, তারপরেও কর্মক্ষেত্রে তো আসা লাগবে, এজন্যই চলে আসছি। রাস্তাঘাটের পরিবেশ অনেক ভালো আছে। 1 বছর পর বাড়ি গেলে আবার আসার সময় অনেকটাই খারাপ লাগে। দীর্ঘ ছুটি হওয়ায় যাত্রায় কোথাও ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই সাভার এলাকায়। সেখান থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত করতে চাই প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলকে। খায়রুল, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী চাপ কেমন দেখছেন এখন সাভার মহাসড়কে? ধন্যবাদ মেহেদি। আমরা এখন আছি সাভারের রেডিও কলোনি এলাকায়। ঢাকা রিচাম মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে আমি আপনাদেরকে যদি একটু বলে রাখতে চাই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ বাস কিন্তু আমাদের এই সাভার হয়ে ঢাকাতে প্রবেশ করে। তো ঈদের এই মানে বড়সড় একটি ছুটি কাটিয়ে কিন্তু আসলে এখন মানুষ যার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তো আমি যদি একটু এখানকার অবস্থা আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকালবেলা থেকে কিন্তু দেখেছি যে কিছুটা যাত্রীদের বাসের চাপ ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি যে রাস্তা কিন্তু একদম পরিপূর্ণ শান্তভাবে কিন্তু রাস্তায় গাড়ি চলাচল করছে এবং রাস্তায় কোনো প্রকার কিন্তু ভিড় বা যানজট নেই। আমরা কিন্তু এ ব্যাপারে সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি শওকতুল আলমের সাথে কথা বলেছি যে এবার ঈদের এই কর্মমুখী মানুষের ঈদ যাত্রায় কি ধরনের তাদের প্রস্তুতি রয়েছে। সে কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখনো কিন্তু প্রশাসন, আর্মি এবং পুলিশ সহ সবাই কিন্তু মাঠে আছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য কিন্তু সাভার হাইওয়ে থানা পুলিশ থেকে শুরু করে সকল প্রশাসন পরিপূর্ণ প্রস্তুত রয়েছে। আমি যদি বলে রাখি যে সাভার কিন্তু একটি শিল্পাঞ্চল হওয়াতে কিন্তু এখানের যেই শ্রমিকরা আছে তারা কিন্তু গত 2-3 দিন যাবত 2-3 দিন আগে থেকে কিন্তু তারা ফিরতে শুরু করেছে এবং তারা যেহেতু ধাপ বাই ধাপ কর্মস্থলে ফিরছে, এই কারণেও অনেকটা যানজট কিন্তু নেই এবং যাত্রীদের চাপও নেই, এমনটি আমাদের এখানে জানিয়েছে প্রশাসন। সাভার থেকে যানবাহন এবং ঈদে কর্মমুখী মানুষের সর্বশেষ খবর এই ছিল। খায়রুল, আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি তুলে ধরবার জন্য। দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমরা দক্ষিণ অঞ্চলের দিকে, মানে বরিশালে। সেখান থেকে সড়ক পথে ঢাকামুখী মানুষের কি অবস্থা জানাতে চাই আপনাদেরকে। যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল থেকে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, জানান আমাদেরকে।
মেহেদি ভাই, যেমনটা জানাতে চাই আসলে বরিশাল থেকে, জানেন যে ঈদের ছুটি কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে এবং সে লক্ষ্যে যেসব কর্মব্যস্ত মানুষ নারীর টানে বাড়ি এসেছে, স্বজনদের সাথে ঈদ আনন্দ করেছে টানা 9 দিন, তারা কিন্তু ঈদ আনন্দের শেষেই আসলে গতকাল এবং আজ কিন্তু হন্য হয়ে ছুটছে কে কার আগে চলে যাবে গন্তব্যে। সে লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার গন্তব্যে যাবে। আগামীকাল বিভিন্নভাবে সরকারি যে অফিস আদালত রয়েছে সেগুলোয় যুক্ত হবে, সে লক্ষ্যে তারা যাচ্ছে। এদিকে আমরা কথা বলেছি এই কর্মস্থলে ফেরা মানুষের সাথে, তারা জানাচ্ছে যে আসার সময় যে ভাড়া ছিল এবং যাওয়ার সময় যে বাস ভাড়া সে তার থেকে অনেকটা আসলে বেশি নিচ্ছে। এক্ষেত্রে কথা বলেছি পরিবহন সংশ্লিষ্ট বাস চালক এবং মালিকদের সাথে, তারা বলছে যে এই মুহূর্তে আসলে দক্ষিণাঞ্চল বা বরিশাল থেকে ঢাকাতে যেতে হচ্ছে অনেক পরিবহন, অনেক বেশি যাত্রী নিয়ে, কিন্তু আসার সময় অনেক বাস বা অনেক গণপরিবহনগুলোকে খালি আসতে হচ্ছে। সেই তেলের টাকা আসলে যে মেকআপ অথবা যে টাকাগুলোকে উঠাতে পারছে না, এজন্যই তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তবে কোনোভাবেই এই ভাড়া বৃদ্ধির সাথে এই অঞ্চলের মানুষ আসলে মানতে নারাজ। তো এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নতুল্লাবাদে এবং আমি দেখেছি যে সকাল থেকে বরিশাল বিআরটি এর যিনি পরিচালক রয়েছেন জিয়াউর রহমান, তার নির্দেশনায় বরিশাল বিআরটি এর একাধিক টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান চালিয়েছে। এই যে বাসটা রয়েছে আমার সামনে, এই বিএমএফ বাসটি বরিশাল থেকে ছেড়ে ঢাকা যাবে এবং এই বাসটিতে বরিশালে বিগত দিনে 400 টাকা বা 500 টাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু আজ সেখান থেকে এই বাসটি প্রায় 700 থেকে 800 টাকা নিয়েছে। আমরা দেখেছি তারা অভিযানের সত্যতা পেয়েছে। আপনারা জরিমানা করলেন, বিআরটি এবং ম্যাজিস্ট্রেট কি জরিমানা করলেন এবং তাদের টাকা ফেরতের কি করলেন? আপনার বরিশাল থেকে ঢাকার ভাড়া ছিল সরকারি নির্ধারিত 538 টাকা, তারা 800 টাকা করে ভাড়া কাটছিল। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা যে অতিরিক্ত ভাড়া আছে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে তাদের অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত প্রদান করা হয়েছে এবং তাকে সতর্কতামূলক 1000 টাকা জরিমানা করা হয়েছে সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়। এবং যত যাত্রী ছিল তাদের কাছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন। এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, একটু কথা বলতে চাচ্ছি, আপনার এই অভিযান আসলে অব্যাহত থাকবে কিনা বা যারা যাত্রীর কাছ থেকে বেশি টাকা নিয়েছে তাদেরকে কি আশ্বস্ত করবেন? জি, আমরা সড়ক পরিবহন আইন 2018 অনুসারে বাড়তি ভাড়া যতটুকু ফেরত তারা নিয়েছিল আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরকে সতর্কতামূলক একটি জরিমানা করা হয়েছে। ঈদের যাত্রাকে শুভ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা সবাই জেলা প্রশাসনের নেতৃত্বে সতর্কমূলক অবস্থানে সকল দপ্তরকে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, যেমনটা বলেন আসলে ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি মেয়েদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে বিগত দিনের মতো বরিশালে কোনো যে এই ঈদের আশা এবং ঈদ শেষে আবার কর্মস্থলে যাওয়া মানুষের কোনো ভোগান্তির চিত্র আসলে খুব একটা আমাদের চোখে পড়েনি বা সড়কে একটা দুর্ঘটনা ঘটেছে বড় ধরনের এরকম তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে বিআরটি এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মাঠে রয়েছে যাতে বরিশাল সহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেখানে কর্মস্থল মানুষ ফিরবে তাদের নিরাপদ সড়কটি নিশ্চিত করবে, এমনটা প্রত্যাশা রয়েছে আমাদেরও। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে সবশেষ যতটুকু তথ্য ছিল কর্মস্থলে ফেরা মানুষের। ধন্যবাদ পারভেজ। সেখানকার নিরাপদ সড়কে তারা যাত্রা হোক সেই পরিস্থিতি তুলে ধরবার জন্য পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, দক্ষিণাঞ্চলের পর আপনাদেরকে নিয়ে যেতে চাই উত্তরাঞ্চলের দিকে। এই মুহূর্তে রংপুর থেকে মহাসড়কের পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের আরও একজন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ঈদের ছুটি শেষে আপনার এলাকা মানে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের কেমন চাপ মহাসড়কে দেখছেন আমাদেরকে জানান। জি ধন্যবাদ মেহেদি। যেমনটা বলছিলেন যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু ঈদের ছুটি শেষ সে কারণে কিন্তু যে আমরা দেখেছি যে নগরী থেকে যে ঘরমুখ উত্তরাঞ্চলে যে ঘরমুখ মানুষের কিন্তু এবারে যে স্বস্তিতে যে ঈদ যাত্রা সেটি দেখেছি। তবে এই ঘরমুখ মানুষরা কিন্তু তাদের যে কর্মব্যস্ততার জন্য কিন্তু আসলে এই নগরের দিকে কিন্তু ছুটছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আমরা দেখছি তারা কিন্তু তাদের যে কর্মস্থলে কিন্তু তারা ফিরতে শুরু করেছে এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কে কিন্তু যে বাসের যে চলাচল সেটি কিন্তু আসলেই খুব বেশি আসলে বাস চলাচল করছে যেহেতু যে ছুটি শেষ সে কারণে কিন্তু আসলে তারা কিন্তু চলছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত 2-4-10 বছরে কিন্তু আমরা যেটি দেখেছি যে সড়কে কিন্তু আসলে অনেকটাই ভোগান্তির শিকার হয় কিন্তু যে সাধারণ মানুষ। এবারে কিন্তু আমরা দেখেছি যে জেলা পুলিশ ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের কিন্তু মহাসড়কে আমরা দেখেছি যে তাদের অবস্থান করতে এবং এ কারণে কিন্তু আসলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া এবারের মানুষ কিন্তু স্বস্তিতে ঈদ করতে পারছে। এই কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখেছি। তবে জানিয়ে রাখি যে আমি যে জায়গাটিতে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে
ফাঁকে এখানে আমরা দেখেছি যে আসলেই এই উত্তরাঞ্চলের 66 পদাতিক ডিভিশনের 72 ডিভিশন পদাতিকের যে আসলে 34 ইস্ট বেঙ্গলের যে ব্রিগেড যে সেনা ক্যাম্পের যে আসলে যে ক্যাপ্টেন রয়েছেন তাসফিন ফাহিম, তার নেতৃত্বে কিন্তু ঢাকা রংপুর মহাসড়কে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সেনা সদস্যরা তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছে। এই কারণে কিন্তু আমরা কোথাও রংপুর থেকে ঢাকাগামী কোথাও কিন্তু আসলে যে যানজটের খবর কিন্তু আমাদের কাছে নাই, তবে কোথাও আমরা দেখেছি যে বিশেষ করে রংপুর কামারপাড়া এবং যে বাস টার্মিনালগুলোতে সেখানে কিন্তু টিকিটের যে বাড়তি দামের কিন্তু একটা অভিযোগ রয়েছে সাধারণ যাত্রীদের। মেহেদী, এই ছিল আমার কাছে যে ঈদ যাত্রাকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূকম্পন বার্তা দিয়ে গেল কতটা ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্রস্তুতি তেমন না থাকলেও নাগরিকদের সংখ্যার পাশাপাশি ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চ মাত্রার ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। আবু সাইদ অপুর বিশেষ প্রতিবেদন, রাজীব হোসেন ছিলেন ক্যামেরায়। সম্প্রতি 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। অভাবনীয় ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে অসংখ্য হতাহতের ঘটনা। এই ভূমিকম্পের প্রভাবে উভয় দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভারত, বার্মা, ইউরেশিয়ান 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় নগরবাসী রয়েছেন শঙ্কা আর উদ্বেগ এবং অনিশ্চয়তায়। বাংলাদেশে খুব বড় ধরনের একটা ঝুঁকির ভিতরে আছে। সো আমাদের যেটা করতে হবে যে এই বাইরের এইসব সিমটম দেখে আমরা যতটুকু প্রিকশন নিতে পারি। তো পরিমাণ বিল্ডিং মানে চারদিকে স্থাপনা যে ভূমিকম্প হলে কোনো মানে নিরাপদ জায়গা নেই যাওয়ার জন্য। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এসব ভূমিকম্পের মধ্যে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প রয়েছে। তবে ভূমিকম্প না হলেও দেশের চারদিকে ভয়াবহ ভূমিকম্প বলয় তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমার বাংলাদেশের জন্য অগ্নি সংঘাত হিসেবে দেখা দিয়েছে। ভূমিকম্প গবেষণা তথ্য বলছে 2020 সালে 24 বার, 2021 সালে 35, 2022 সালে 21, 2023 সালে 41, 2024 সালে 54 এবং 2025 সালে 42 বার বাংলাদেশ ও এর চারপাশে সংঘটিত ভূকম্পন অনুভূত হয়েছে। তবে 1918 সালে 8 জুলাই শ্রীমঙ্গলে 7.6 এবং কুমিল্লায় 2023 সালের ডিসেম্বরে 5.6 মাত্রার সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। সার্বিক এই প্রেক্ষাপট নিয়ে কি বলছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প বিশেষজ্ঞ মোহাম্মদ রুবাইদ কবির? সত্যি কি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তর দেন তিনি। ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি এবং আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট। তো ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এখানে কলয়েড রয়েছে বা সাবডাক্ট রয়েছে। যেহেতু আমাদের নর্থ এবং নর্থ ইস্টে প্লেট বাউন্ডারি আছে এবং এখানে একটা সাবডাকশন জোন আছে, পাশাপাশি প্রাকৃতিক যে রূপ বা এটার যে ভূমির যে রূপ আমরা যদি এটাকে কল্পনা করি তাহলে অবশ্যই আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি। পাশাপাশি কোন কারণে ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে তারও ব্যাখ্যা দেন তিনি। তবে বিল্ডিং কোড অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দেন এই ভূমিকম্প বিশেষজ্ঞ। ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় এটার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে, কারণ আমাদের ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর বেশিরভাগই আমরা হয়তো বিল্ডিং কোড মেনে করি নেই। মিয়ানমার এবং থাইল্যান্ডের পর এবারও এই ভূমিকম্প সংখ্যা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ, যার বিষয়গুলো প্রমাণ মিলছে এই ওয়েবসাইটগুলোতে। কারণ কোথায় কোথায় ভূমিকম্প উৎপত্তি হতে পারে সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করে দেখানো হচ্ছে। তবে এই ভূমিকম্প যেন না আসে এবং কারো যেন প্রাণঘাতী না ঘটে এমনটাই প্রত্যাশা ভূমিকম্পবিদদের। আবহাওয়া অফিস থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ময়লার বাঘার কোনোভাবে ময়লা পড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানী মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ডের আশেপাশে এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই ময়লার বাঘার মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশ দেওয়া হবে।
ল্যান্ডফিল তো এভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় নাই। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব, কিন্তু দুইটা কাজ এখানে করতে হবে। একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না, দুই হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। সরকারি নীতিমালাটা হয়ে গেলে হয়তোবা এটা এই প্রকল্প এই স্থান থেকেও ওয়েস্ট টু এনার্জিতে আমরা আসলে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। তো সুতরাং তিনটি এগ্রিমেন্ট হয়েছে সারা বাংলাদেশে, এর মধ্যে আমিনবাজারের কাজটি চলমান আছে এবং আমরা আশা করি হয়তোবা এই মাসে অথবা তার পরের মাসে চাইনিজ যে কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে তাদের সাথে মিলে আমরা এটা অফিসিয়ালি ইনঅগ্রেশনে যাব। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান। নারায়ণগঞ্জের বন্দর সোনারগাঁয়ের কুল ঘেঁষে লাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদের তীরে 4 এপ্রিল শুক্রবার দিবাগত রাত 2:08 থেকে শুরু হয়েছে এই মহা অষ্টমী স্নান। আজ শনিবার 5 এপ্রিল 12:51 পর্যন্ত চলবে এই স্নান। দেশ বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করছে। এদিকে সকালে লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই, কেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিবেশ নেই। বললেন যে পরিস্থিতি খুবই ভালো এবং আপনারা এইটা যদি প্রচার করেন কে কোন মিথ্যা সংবাদ দিল এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কোন টিউবে কোথায় কি বললো, অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনের বেশি হবে, সে পয়সাটা বেশি পাবে, এই জন্য কিন্তু অনেক কাজ করে। বিদেশে মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। রাশিয়ার সেনাবাহিনীর চুক্তিভিত্তিক সদস্য হিসেবে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যুবক ইয়াসিন শেখ। গত 27 মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের দাবি সরকারি ব্যবস্থাপনায় ফেরত আনা হোক ইয়াসিনের মরদেহ। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট তুলে ধরছেন ইলিয়াস মাতবর। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের ইয়াসিন শেখ এর কিছুদিন পর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে মিসাইলের আঘাতে নিহত ইয়াসিনের মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। যে ইয়াসিনের লাশটা যদি কোনোভাবে পাওয়া যায় এবং তার যে কোনো ছিন্ন বিচ্ছিন্ন অংশ রাষ্ট্রীয়ভাবে আমাদের যে স্বীকৃতি পায় এবং আমরা যেন একটি আল্লাহর কাছে যেমন কোনো জানাজা এবং গায়বী জানাজা দিতে পারি। সরকারের প্রতি এত বিষয়টি সুনজরে দেখে এই গরিব এই পরিবারের এবং লাশটাকে নিশ্চিত করা হয়। সরকারের কাছে একটা দাবি, আমরা অনেক ঋণভুক্ত, অনেক কষ্টে আমরা চলতেছি, যাতে আমাগর এই সরকারে আমাগর এটা পূর্ণ করে দেয়, এই দাবি। আর কি বলবো আমি, আর আমার বলার নাই। প্রশাসন থেকে সকল প্রকার সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা আমরা ওনাদেরকে দিব, এই আশ্বাস আমরা ব্যক্ত করেছি। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা খুলনা মহাসড়কে রাজবাড়ির গোয়ালন্দের স্থাপিত হয়েছে ময়লার বাগার। এই রুট দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর এই ময়লা আবর্জনার কারণে যাত্রী ও চালক সহ চলাচলরত যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে। মহাসড়কের উপরে ময়লা ফেলার কারণে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। দ্রুত বিষয়টি সমাধানে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজবাড়ির প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ির গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় ঢাকা খুলনা জাতীয় মহাসড়কে এই বিশাল ময়লার ভাগাড়। জাতীয় মহাসড়কের উপর ময়লা আবর্জনা ফেলার কারণে প্রায় সময়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকেরা। খোলা আকাশের নিচে ও মহাসড়কে ময়লা আবর্জনা থাকায় স্বাস্থ্য ঝুঁকিতেও আছেন এই রুট ব্যবহারকারী ও স্থানীয় এলাকাবাসী। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় ঝুঁকি নিয়ে চলাচল করা ময়লার ভাগার ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ বিষয়টি দেখেও দেখছে না। দ্রুত এই বর্জ্য আবর্জনা সরানোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে, এমনকি মানুষের রোগবালাই সৃষ্টি হইতেছে। আমরা যে গাড়িগুলি চালাই এখান থেকে যে দুর্গন্ধগুলো হয় এগুলো আসলে আমাদের ক্ষতিকর হয়। দুধ পচা গন্ধ
এই গুণ আবর্জনা যদি না থাকে তাহলে আমাদের এটা ভালো মনে করি। এখান থেকে ময়লা আবর্জনা যদি মেন রোডের পাশে থেকে সরিয়ে নিত অথবা অন্য জায়গায় ফেলতো তাহলে অনেক ভালো হতো। দ্রুত বিষয়টিতে নজরে এনে সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডাম্পিং স্টেশনে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্যাস উৎপাদন বা অন্যান্য ব্যবহারের জন্য নিয়ে যেতে পারবো। আর এটি যখন নির্মাণ সম্পন্ন হয়ে যাবে তারপর থেকেই আমাদের এই ময়লা সংক্রান্ত যে জটিলতা বা ময়লা সংক্রান্ত যে সমস্যা এটি দূর হবে বলে আমি আশাবাদী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সড়ক বিভাগ কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি।